সারাদিনের কর্মব্যস্ত জীবনে মহিলাদের কাজকর্মের শেষ থাকে না। সমস্ত কাজ আমাদের একার হাতে গুছিয়ে করতে হয়। গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস। আজকে সেই রকম বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব। যেগুলো দেখলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা। বেঁচে যাবে পরিশ্রম আর বেশ কিছুটা মাসিক খরচ থেকে টাকাও। আর আজকে সেই রকম বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি দেশলাই। আর বিশেষ করে শীতকাল বা বর্ষাকালে দেশলাই কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, যার জন্য কি হয়, সাইডের যে বারুদটা আর কাগজটা এতটাই নরম হয়ে যায় যে আমরা কিন্তু জ্বালাতে পারি না। তো দেখতে পাচ্ছ একটা দেশলাই কাঠি বের করার পর এই জায়গাটা দিয়ে যখনই আমরা জ্বালাতে যাচ্ছি তখনই কিন্তু বারবার ফলস হয়ে যাচ্ছে, জ্বলছে না। তার মানে কিন্তু বারুদটা অনেকটা নষ্ট হয়ে গেছে। আর যেহেতু শীতকাল আর বর্ষাকালটা একটু ভিজে ধরনের হয়, তাই কিন্তু অনেকটা ময়েশ্চার হয়ে থাকে এই কাগজটা। আর নতুন কিনে আনার পর যদি এইরকমভাবে দেশলাই বাক্সগুলো নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ফেলে দেওয়া ছাড়া আমাদের কোনো কাজেই লাগাতে পারি না। তাই ফেলে দেওয়ার আগে যদি আমরা এই ছোট্ট একটা কাজ করে নিই, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই দেশলাই কাঠিগুলো আমরা ব্যবহার করতে পারবো, কোনো ওয়েদারেই কিন্তু নষ্ট হবে না। তো এর জন্য নিয়ে নিয়েছি একটা চশমার বাক্স। এরকম চশমার বাক্স কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর এই বাক্সগুলো অনেক সময় হয় এক্সট্রা থাকে, যেগুলো কিনা কোনো কাজে আসে না। এই চশমার বাক্সের মধ্যে নিচের দিকটা এরকমভাবে কাঠিগুলোকে রেখে আর উপরের দিকের যে এই বারুদের জায়গাটা, এটাকে কিন্তু কাঁচি দিয়ে এইভাবে কেটে ফেলতে হবে। এরপর চশমার বাক্সের যে ঢাকনাটা, সেই ঢাকনার মধ্যে এরকম ছোট ছোট টুকরো করে ডবল টেপ গাম দিয়ে যদি আমরা এই বারুদটাকে আটকে রাখতে পারি, তারপর কিন্তু খুব সুন্দর মতো এখান থেকে আমরা দেশলাই জ্বালাতে পারবো। কেননা এর মধ্যে থাকলে কিন্তু এই দেশলাইয়ের কাগজটা, যে বারুদের জায়গাটা, এটা কিন্তু ময়েশ্চার আসবে না, খুব সুন্দর মতো থাকবে, কোনো রকম জল হাওয়াতে নষ্টও হবে না। আর কাঠিগুলোও কিন্তু খুব সুন্দর মতো থাকবে। তো দেখতেই পারলে একবারেই কিন্তু আমি দেশলাই জ্বালাতে পারলাম। এইভাবেও যদি আমরা একটু সুন্দর করে রেখে দিই, তাহলে কিন্তু কোনো জিনিস ফেলানো যায় না। টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা দেখো, আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু কম বেশি সাজতে ভালোবাসি। আর তার মধ্যে মেন যে প্রোডাক্টগুলো হয় সেগুলো হচ্ছে লিপস্টিক, আইলাইনার। আর এই সমস্ত জিনিসগুলো যখনই আমরা স্কিনের উপর অ্যাপ্লাই করব, এতটাই ডিপ থাকে যে আমরা কিন্তু এরপর এগুলোকে যখন রিমুভ করতে যাব, অনেক সময় হয় যে চামড়ায় কোনো র্যাশেস বা ইচিং হয়ে যায়। কেননা সমস্ত প্রোডাক্ট কিন্তু সবার স্কিনে শ্যুট করে না। তাই এই ডিপ ডিপ কালার মেকআপগুলো যখন দিই তখন তো ভালো লাগে, তারপর রিমুভের সময় কিন্তু আমাদের অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়। আর এগুলো রিমুভের জন্য আমরা কিন্তু বাজার চলতি নানান রকম ফেসিয়াল ক্লিনজার ব্যবহার করে থাকি, কিন্তু সেগুলো অনেকটা দাম সাপেক্ষ হওয়ায় সবার পক্ষে কেনাও যেরকম সম্ভব হয় না। এগুলো দিলেও কিন্তু স্কিন খারাপ হয়ে যেতে পারে। তাই ঘরোয়া উপায় কিভাবে মেকআপ অনেক তাড়াতাড়ি তুলে ফেলা সম্ভব, তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেইভাবে কিন্তু কোনো রকম স্কিনে ইচিং, র্যাশিং কিচ্ছু হবে না। তো আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু যে কোনো ধরনের নারকেল তেল থাকে। আর নারকেল তেল খুব সামান্য পরিমাণ একটা তুলোর মধ্যে নিয়ে তারপর যদি আমরা মেকআপের জায়গায় দিয়ে হালকা করে একটু ঘষে দিতে পারি, তাহলে অনেক সহজেই কিন্তু সমস্ত মেকআপ যেমন রিমুভ করে দেওয়া সম্ভব, সাথে কিন্তু কোনো রকম স্কিনে অসুবিধাও হবে না। আর খুব সুন্দর মতো কিন্তু জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তো এবার থেকে যখনই আমরা মেকআপ রিমুভ করব, অবশ্যই কিন্তু নারকেল তেলের ব্যবহার করব। তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা দেখো, এখানে আমি ব্রাশিং হেয়ার কমগুলো নিয়েছি। আর এই চিরুনিগুলো পরিষ্কার করা কিন্তু অনেক কঠিন। নর্মাল চিরুনিতে আমরা যদি একটু ডিটারজেন্ট জলে গুলে তারপর ভিজিয়ে রেখে দিই, তাতেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই চিরুনির মধ্যে চুল ঢুকে থাকলে কিন্তু পরিষ্কার করা অনেক কঠিন হয়ে যায়। তো দেখতে পাচ্ছ, এই দুটো চিরুনির মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে চুল রয়েছে, যেগুলো কিনা পরিষ্কার করতে গেলে অনেক সময়ও লাগবে আর একেবারে কিন্তু ভালো মতো পরিষ্কার হবেও না। তো তার জন্য কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি পাউডার। যে কোনো ধরনের ট্যালকম পাউডার এখানে নিলেই হবে। খুব সামান্য পরিমাণ একটুখানি পাউডার এই চিরুনির মধ্যে দিয়ে বেশ কয়েক মিনিট এইভাবে রেখে দিতে হবে। এইভাবে রেখে দিলে নোংরা, ময়লা আর তাছাড়া চুলগুলো কিন্তু অনেকটা হালকা হয়ে আসবে। তারপরে কি করেছি, একটা নিয়ে নিয়েছি সেফটি পিন। এইভাবে সেফটি পিন দিয়ে যদি আমরা চিরুনির ভেতর, দাঁতের ভেতর দিয়ে এইভাবে টেনে টেনে চুলগুলোকে পরিষ্কার করে নিই, তাহলে সমস্ত চুল যেরকম উঠে আসবে, একেবারে সমস্ত কিন্তু পরিষ্কারও হয়ে যাবে। আর যার জন্য আমাদের তেমন খাটনিও হবে না, আর কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেল। তাহলে দেখতেই পেলে অল্প সময়ের মধ্যে কিভাবে এই চিরুনিগুলো আমরা পরিষ্কার করে নিতে পারলাম। তো দেখতে পাচ্ছ, দুটো চিরুনি মিলিয়ে কিন্তু এতটা চুল বেরিয়েছে। তারপর চিরুনিগুলোকে যদি এইভাবে ঝেড়ে আমরা ব্যবহার করি, তাহলে মাথার মধ্যে থাকা নানান রকম তেল ছিটে যে ময়লাগুলো, সেগুলো কিন্তু আর চিরুনির গায়ে বসবে না। এই পাউডার দিয়ে কিন্তু আমরা সবসময় চিরুনি ব্যবহার করব। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে।
তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি রান্নার তেল। আর আমরা প্রত্যেকেই জানি দিন দিন প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু এই তেলের দামও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই তেলের খরচ কমানোর জন্য কিন্তু আমরা নানান রকম চেষ্টা করে থাকি যাতে একটু তেলের খরচটা কমানো যায়, সেটা যে তেলই হোক না কেন। এক একজন সাদা তেলে রান্না করতে পছন্দ করে, আবার কেউ কেউ সর্ষের তেলে রান্না করতে পছন্দ করে। যেই তেলেই আমরা রান্না করি না কেন, মোট কথা হলো তেলের খরচটা যেন অনেকটা কমিয়ে ফেলা যায়। সাথে প্রচুর পরিমাণে তেল মশলা খেলে কিন্তু আমাদের শরীরেরও ক্ষতি হতে থাকে। তাই যতটা সম্ভব তেলের খরচাটা যদি কমিয়ে ফেলা যায় তাহলে কিন্তু সবথেকে ভালো হয়। তাই তেল আনার পর আমাদের একটা কাজ করে নিতে হবে। এভাবে কিন্তু আমরা অল্প তেলে রান্না করে নিতে পারবো। এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ তেল। আমি অল্প তেলে তোমাদেরকে করে দেখাচ্ছি, তোমরা চাইলে 1 লিটার বা হাফ লিটার তেলেও এই কাজটা করতে পারো। তো তেলের মধ্যে কি করতে হবে, 1 চামচ পরিমাণ লবণ মিশিয়ে দিতে হবে। এই 100 গ্রাম তেলের জন্য 1 চামচ পরিমাণ আমি লবণ মিশিয়েছি। লবণটাকে ভালো মতো তেলের সাথে মিশিয়ে দিতে হবে। এবার যতটা পরিমাণ তেল তোমরা নেবে তত বেশি চামচ এখানে লবণ যোগ করবে। লবণটাকে ভালো মতো তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ তেলটা যে পরিমাণ হালকা ছিল এর থেকে কিন্তু অনেক বেশি ভারী হয়ে গেছে। এবার এই তেলটা দিয়ে কিন্তু আমরা অনায়াসে রান্না করতে পারবো। বিশেষ করে ফ্রাইং প্যানে বা ননস্টিকের জিনিসে কিন্তু রান্না করলে তেল অল্প লাগে ঠিকই, কিন্তু সবার পক্ষে ননস্টিকের কেনা সম্ভব হয় না। তাই তেলের মধ্যে লবণ মিশিয়ে যদি তেলটাকে একটু ভারী করে নিয়ে তারপর আমরা এই তেলে রান্না করতে পারি, সেক্ষেত্রে কিন্তু তেলটা অনেক পরিমাণ কম লাগবে। আর এই লবণ কিন্তু তেলের সাথে মিশবে না কখনোই, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটা রান্নায় একটু বুঝে লবণটা দিতে হবে। আর প্রতি 100 গ্রাম তেলে 1 চামচ করে লবণ দিলে এটা শুধুমাত্র সাদা তেলের ক্ষেত্রেই। আর সর্ষের তেল যেহেতু একটু ভারী হয়, তাই সর্ষের তেলের ক্ষেত্রে প্রতি 100 গ্রাম তেলে হাফ চামচ পরিমাণ লবণ দিলেই কিন্তু এই আমরা অল্প তেলে রান্না করতে পারবো। কড়াইয়ের সাথে লেগে যাবে না, আর তেলটাও কিন্তু অনেকটা ভারী হয়ে যায়। আর আরও একটা কাজ তোমরা করতে পারো, এইভাবে লবণ না মিশিয়ে যখন আমরা কড়াই গরম করি কোনো কিছু ভাজাভুজি বা রান্না করার জন্য, তখন যদি আমরা অল্প পরিমাণ তেল দিই, তারপর তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে একটুখানি নুন দিয়ে দিই, তাহলেও কিন্তু মাছ ভাজা বা যে কোনো ধরনের ভাজাভুজি করতে গেলে যেরকম খুব সহজেই কড়াই থেকে উল্টানো সম্ভব, সাথে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগেও যাবে না আর তেলটাও কিন্তু অনেকটা ভারী হয়ে যাবে। তো কেমন লাগলো টিপসটা কমেন্ট করে জানিও। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা দেখো, আমরা কি কখনো গ্যাসের মধ্যে হলুদ দিয়েছি? দেবই বা কেন? আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে গ্যাসের মধ্যে কেন আমরা হলুদ দেবো। হয়তো দেখলে অবাক হবে যে এতটা হলুদ আমরা নষ্ট করব। না বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, যখন আমরা রাত্রেবেলা ভালো মতো রান্নাঘরটাকে পরিষ্কার করে রেখে ঘুমাতে যাই, তখন অনেক সময় হয় খাবারের টুকরো বা কোনো কিছু যদি রান্নাঘরের এদিক ওদিকে থাকে, তার ফলে কিন্তু ছোট ছোট আরশোলা তেলে পোকা রান্নাঘরে ঘুরতে ফিরতে দেখা যায়। তার ফলে কি হয়, সকালবেলা যখন আমরা আবার রান্নাঘরে ঢুকি প্রথম, তখন কিন্তু চারিদিক ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, না হলে আমাদের স্বাস্থ্যের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাই যখনই এবার থেকে আমরা রাত্রেবেলা ঘুমাতে যাব, সমস্ত কাজকর্ম করে রান্নাঘর পরিষ্কার করার পর ছোট্ট একটা কাজ আমাদের করতে হবে, তাহলে আর কোনো রকম পোকামাকড় আসবে না। তো এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ জল। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ জল নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। এই জলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ। আমরা প্রত্যেকদিন রান্নায় যে হলুদ খাই সেই হলুদই এখানে ব্যবহার করেছি। চাইলে তোমরা অর্গানিক হলুদও ব্যবহার করতে পারো, তাতে কিন্তু আরও ভালো কাজ হবে। কেননা অর্গানিক হলুদের যে গন্ধ সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়। তো ভালো মতো জলের সাথে মিশিয়ে নিয়ে আর দিয়ে দেবো কর্পূর। এখানে আমি যে জলের পরিমাণ নিয়েছি তার সাথে একটা কর্পূর নিয়েছি। কর্পূরটাকে হাতের সাহায্যে এইভাবে একটু গুঁড়ো করে দিয়ে চামচের মধ্যে দিয়ে আবার ভালো মতো নাড়িয়ে দেবো। এরপর কি করব, একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি যেগুলো দিয়ে আমরা রান্নাঘরের চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছি, সেরকম একটা কাপড়টাকে এই জলের সাথে ভালো মতো মিশিয়ে নেব। হালকা করে চিপে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে যদি আমরা গ্যাস, রান্নাঘরের কোনা কানাচি, স্টোভের নিচটা সমস্ত জায়গা ভালো মতো মুছে রেখে যেতে পারি, তাহলে কিন্তু এই হলুদ আর কর্পূরের যে একসাথে একটা স্ট্রং গন্ধ, সেই গন্ধের জন্য কিন্তু কোনো রকম পোকামাকড়, আরশোলা কোনো কিছুই কিন্তু রান্নাঘরে আর আসতে পারবে না। আর সকালবেলা কিন্তু আমাদের রান্নাঘরটা একেবারে ফ্রেশ থাকবে। কোনো রকম ডিপ ক্লিন করার দরকার নেই। শুকনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে কিন্তু আমরা রান্নাবান্না শুরু করে দিতে পারবো। তো দেখো, বেশ খানিকটা এই যে হলুদ জলের যে সলিউশনটা ছিল সেটা কিন্তু অনেকটা রয়েছে। তো আমরা যদি এইরকমভাবে বেশ খানিকটা সলিউশন একবারে বানিয়ে নিই, তাহলে কিন্তু স্প্রে বোতলের মধ্যে রেখেও আমরা স্টোর করে রাখতে পারবো, প্রত্যেক দিন আমাদের কাজে আসবে। তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে। ভালো লাগলে শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে।
বন্ধুরা, গ্যাস সিলিন্ডার কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু দীর্ঘদিন একই জায়গায় এই সিলিন্ডারগুলো রাখতে রাখতে দেখা যায় এই সিলিন্ডারের নিচে যে জং, সেই জং দাগটা এতটাই ডিপ হয়ে থাকে যে এটাকে তুলতে গেলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ঘষা মাজা করতে হয়, শেষে মেঝের 12টাও বাজে। তো এইরকম ভাবে প্রত্যেকটা সিলিন্ডারের নিচেই কিন্তু আমাদের এতটাই জেদি দাগ হয়ে যায় যে আমাদের কিন্তু অনেকটাই অসুবিধা হয়। বারবার এই জেদি দাগ তুলতে গেলে অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয় মহিলাদের। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হারপিক। রঙের যে দাগটা মেঝের মধ্যে পড়েছে তার মধ্যে তোমরা হারপিকও দিয়ে নিতে পারো, এছাড়াও আরো একটা জিনিস দিয়ে নিতে পারো। এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটুখানি খাবার সোডা। বন্ধুরা, খাবার সোডা যে শুধুমাত্র আমরা রান্নার কাজে ব্যবহার করি তা কিন্তু নয়, এই ক্লিনিং এর কাজগুলোও কিন্তু খুব ভালো মতো খাবার সোডা দিয়ে হয়। আর খাবার সোডা দিয়ে কিন্তু কখনোই আমরা হাত দিয়ে পরিষ্কার করব না, কেননা খাবার সোডার সাথে জল লাগলেই কিন্তু এর একটা রিয়াকশন স্টার্ট হয়ে যাবে, যার ফলে আমাদের স্কিনের মধ্যে নানান রকম সমস্যা দেখা দিতে পারে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পুরোনো মোজা। এরকম পুরোনো যদি মোজা থাকে তাহলে হাতের মধ্যে এইভাবে পরে নেবে। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল। দেখো বন্ধুরা, জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু সোডাটা একটা রিয়াকশন স্টার্ট হয়ে গেছে, যার ফলে কিন্তু সম্পূর্ণ দাগটা একেবারে উঠে যেতে শুরু করেছে, যার জন্য আমাদের কোনো রকম মোছামুছি করার কিন্তু দরকার পড়েনি। আর হাতের মধ্যে যে মোজাটা পরে নিয়েছি, মোজা দিয়ে পরিষ্কার করার কারণে কিন্তু আমাদের হাতটা একেবারে প্রোটেকশন রয়েছে। তো এইভাবে যদি কাজগুলো সহজ করে নেওয়া যায় আমাদের অনেকটাই উপকার হবে। তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। গুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।